আছো সবাই? আশা করি অবশ্যই ভালো আছো। প্রতিদিনের ন্যায় রসায়ন ভীতি দূর করতে তোমাদের সামনে আবারও চলে এসেছি। আমি বাসুদেব। আমাদের আজকের আলোচ্য বিষয় পরমাণুর মূল কণিকা এবং পরমাণুর বিভিন্ন প্রকার মূল কণিকার আবিষ্কারকের নাম খুব মজাদার ছন্দের সাহায্যে আমরা নির্ণয় করব, যেন এই 10 মিনিট পরে তুমি চাইলেও এগুলো ভুলতে না পারো। আমি কথা দিচ্ছি, আমার এই 10 মিনিট যদি তোমরা আমাকে দাও, তাহলে আমি তোমাদের অবশ্যই 2টো মার্ক দিতে পারবো। তো আর কথা নাই, চলো শুরু করা যাক। এখনই আমাদের প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে মূল কণিকা কি। ভাই, মূল কণিকা মানে কি? র ম্যাটেরিয়ালস, যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে কি বলা হয়? পরমাণুর মূল কণিকা বলা হয়। এখান থেকে মেডিকেল কিংবা কৃষি ইউনিভার্সিটি হোক কিংবা বোর্ড পরীক্ষা হোক, খুব সিগনিফিকেন্ট একটা এমসিকিউ এসে থাকে। সেটা হচ্ছে বলা হয় যে মূল কণিকা মোট কত প্রকার, কিংবা পৃথিবীতে মূল কণিকার সংখ্যা কতটি। দেখো, এই দুনিয়ায় মোট মূল কণিকার সংখ্যা কতগুলো? প্রায় 200টি। প্রায় 200টি। এই মূল কণিকা আবার তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট মূল কণিকা। আচ্ছা, এর মধ্যে স্থায়ী মূল কণিকা কাদেরকে বলা হয়? যে সকল মূল কণিকা প্রত্যেকটা পরমাণুর মধ্যেই থাকে। তো স্থায়ী মূল কণিকা মনে রাখার জন্য আমরা এখন চমৎকার টেকনিক শিখবো। স্থায়ী মূল কণিকা মনে রাখার সিস্টেমটা কি? এই যে ভাই, এটারে কি কয়? পেন বা হোয়াইট মার্কার আর কি, যাই হোক, এটাকে আমরা কলম হিসেবে ধরে নিই। তো পেন, পেন মানে কি? দেখো, পেনের প্রথম অক্ষর হচ্ছে কি? প্রোটন। পিতে হচ্ছে প্রোটন, প্রোটন। পেন, পিইএন। আর ইতে হচ্ছে ইলেকট্রন, আর এনে হচ্ছে নিউট্রন। তো ভাই, আমরা কি শিখলাম? পরমাণুর স্থায়ী মূল কণিকা কত প্রকার? 3 প্রকার। কি কি? পেন, পিতে হচ্ছে প্রোটন, ইতে হচ্ছে ইলেকট্রন, এনে হচ্ছে নিউট্রন। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো হচ্ছে পরমাণুর মূল কণিকা। একই সাথে আমরা অস্থায়ী মূল কণিকা শিখবো। অস্থায়ী মূল কণিকা মানে কি? যেগুলো পার্মানেন্টলি পরমাণুর মধ্যে থাকে না, তাদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা। তো অস্থায়ী মূল কণিকা হচ্ছে অনেকগুলো। অস্থায়ী মূল কণিকা শেখার আগে আমাদের কি শিখতে হবে? এখানে আমরা 2টা টেকনিকের মাধ্যমে অস্থায়ী মূল কণিকা শিখতে পারি। একটা হচ্ছে কাজ কি, আমরা স্থায়ী মূল কণিকা আর কম্পোজিট মূল কণিকা এটা মুখস্থ করে ফেলবো। বাদ বাকি যা আছে দুনিয়ায় সব আছে অস্থায়ী মূল কণিকা। তো আমরা স্থায়ী মূল কণিকা ইতিমধ্যে শিখে ফেলেছি। স্থায়ী মূল কণিকা মনে রাখার সিস্টেম কি? পেন, পেন মানে হচ্ছে কি? প্রোটন, ইথে হচ্ছে ইলেকট্রন, এনে হচ্ছে নিউট্রন। এখন আসো আমরা শিখবো কি? কম্পোজিট কণিকা। ভীষণ গুরুত্বপূর্ণ। কোনটি কম্পোজিট কণিকা? গত বড় রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল এটা। আচ্ছা, তো কম্পোজিট কণিকা মনে রাখার সিস্টেম কি? ডিআর আলফা, ডিআর আলফা। ভাই দেখো, ডিআর, ডিআর হচ্ছে ডিউট্রন, ডিউট্রন, ডিউট্রন। আচ্ছা, এটা হাইড্রোজেনের একটি আইসোটপ। অর্থাৎ এই যে এটাকে বলা হয় কি? ডিউট্রন। আর এই আলফায় হচ্ছে আলফা কণা। আলফা হচ্ছে কি? আলফা কণা। তো এখান থেকে প্রায় এসে থাকে আলফা কণা কাকে বলে? আমরা যারা অর্থাৎ তোমরা যারা এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তাদের ক নাম্বারের জন্য এসে থাকে অথবা এমসিকিউ এসে থাকে আলফা পার্টিকেল কি। তো আলফা কণার ডেফিনেশনটা আমরা এখান থেকে শিখে ফেলবো চট করে। দেখো, দ্বি ধনাত্মক, এই যে টু এর এখানে কি দুটো ধনাত্মক চার্জ আছে না? হ্যাঁ, এই দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলা হয়? আলফা কণা বলা হয়। তাহলে কম্পোজিট কণিকা কয়টা? কম্পোজিট কণিকা হচ্ছে কয়টি বলো ভাইয়া? কম্পোজিট কণিকা 2টি। সেটা মনে রাখার টেকনিক কি? ডিআর আলফা। ডিআর হচ্ছে ডিউটেরিয়াম আর আলফা আছে আলফা পার্টিকেল। ব্যাস, তার মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ডিউট্রেন ও আলফা কণা বাদে যা আছে দুনিয়ার সবই কি? সবই হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এখন দেখো, আমাদের বাজারে যতগুলো বই আছে, যেমন হাজারিনাক স্যারের বই আছে, সঞ্জিত চন্দ্র গুহনাক স্যারের বই আছে, আর অনেকেরই বই আছে, অক্ষরপত্র বই আছে, সকল বই আমরা দেখেছি কি এই 8টা অস্থায়ী মূল কণিকার উদাহরণ দিয়ে আছে। তো এখান থেকে যদি স্পেসিফিক কখনো বলে দেয়, স্যারেরা চাই ক্রিটিক্যাল কোশ্চেন করতে যে কোনটি অস্থায়ী মূল কণিকা নয়, কিংবা নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমরা কি করি? একটু কষ্ট করে অস্থায়ী মূল কণিকা যে 8টা আছে এটা একটু মনে রাখি। কিভাবে মনে রাখতে পারি? দেখো, তার জন্য খুব চমৎকার একটা ছন্দ আছে। আচ্ছা, ছন্দটা হচ্ছে কি? নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। মানে আমরা তো সবাই মাঝে মাঝে গার্ডেনে যাই, তাই তো? গার্ডেনে গেলে অনেক কিছু পাওয়া যায়। তো সেম, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল, এটা হচ্ছে অস্থায়ী মূল কণিকার উদাহরণ। অস্থায়ী মূল কণিকা কিন্তু শুধু এই 8টাই না, আমি বলছি আমাদের বইয়ে 8টাই পাওয়া যায়, এইগুলোই পরীক্ষায় আসে। আচ্ছা, তো দেখো, নিউ হচ্ছে নিউট্রিনো, নিউ হচ্ছে কি? নিউট্রিনো। আন্টির, আন্টি মানে হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, আন্টি হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। আর পাজি, পাজি হচ্ছে পজিটন, পাজি হচ্ছে কি? পজিটন। মেয়ে, মেয়ে হচ্ছে মেসন। আর গার্ডেন, গার্ডেন হচ্ছে গ্রাভিটন, গার্ডেন হচ্ছে কি বলো ভাই? গ্রাভিটন। বসে, এই যে বসে, বসে আছে বোসন, বসে আছে কি? বোসন। আর মন, অবশ্যই মন, মনে হচ্ছে মিউ ওন, মনে রাখবা, মনে মিউ ওন।
আর পেলো হচ্ছে কি বলো, পাইওন। পেলো হচ্ছে পাইওন। তাহলে আমরা কি কি শিখলাম বলো তো ভাইয়া? আমরা এক নজরে এট এ গ্লান্স 30 সেকেন্ডে শিখে ফেলি। মূল কণিকা কত প্রকার, সরি মূল কণিকা কতটি, মূল কণিকা পৃথিবীতে আছে কতগুলো, 200টি। আর মূল কণিকার টাইপস ক্লাসিফিকেশন কত প্রকার, 3 প্রকার। সেটা হচ্ছে কি স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী মূল কণিকা কোনটা, পেন। স্থায়ী মূল কণিকা কোনটা, পেন, অর্থাৎ প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। আচ্ছা, কম্পোজিট কণিকা কোনটা, ডিআর আলফা। কম্পোজিট কণিকা কোনটি, ডিআর আলফা। আচ্ছা, এর বাইরে যা আছে সবই অস্থায়ী মূল কণিকা। কিন্তু আমরা মনে রাখার সূত্রে এই 8টা মনে রাখবো কি, নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। তো নিউ হচ্ছে কি নিউট্রিনো, আন্টির অ্যান্টি নিউট্রিনো, পাজি হচ্ছে প্রোজিটন, মে হচ্ছে মেসন, আর গার্ডেন হচ্ছে গ্রাভিটন, বসে হচ্ছে বোসন, মনে হচ্ছে মিউন, পেলো হচ্ছে পাইওন। গেল গা, এই পর্যন্ত তো আমার শেষ, রাইট? ওকে, আচ্ছা তাহলে আমরা এগুলো মুছে ফেললাম। হ্যাঁ, আচ্ছা ভাই, এখন আমার যেটা কাজে লাগবে, ভুলে গেছি বলতে, যে এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, আজীবন ইম্পর্টেন্ট, লাইফ টাইম ইম্পর্টেন্ট। আজীবন ইম্পর্টেন্ট মানে সকলের জন্য, আমাদের জন্য ছিল, তোমাদের জন্য হবে, আন্ডারবাস্তা সকলের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এটা কেডা আবিষ্কার করে, তাই না? এটা আমি যখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম, মনে রাখা ভীষণ কঠিন ছিল আমার জন্য। মনে থাকতো না, ভুলে যেতাম। ভুলে যাব না, এটা একটা অসম্ভব ঘটনা। আচ্ছা, তো তার জন্য খুব শর্টকাট টেকনিকে আমরা এটা মনে রাখতে পারি। আবিষ্কারকের নাম দেখো, এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো আবিষ্কারকের নাম কি? মনে রাখার সিস্টেম আছে, ইট পরে নিচে, ইট পরে নিচে। আচ্ছা দেখো, এই ইটে হচ্ছে কি বলো ভাইয়া, ইটে হচ্ছে ইলেকট্রন। আর ইলেকট্রন আবিষ্কার করছে কিনা, এই যে থমসন। টতে থমসন, থ, আমরা ট না বলে আমরা থ উচ্চারণ করব। আচ্ছা, পরে দেখো, পরের প্রথম অক্ষর পতে হচ্ছে প্রোটন, আর রেতে হচ্ছে কি দেখো, রাদারফোর্ড, রতে হচ্ছে রাদারফোর্ড। আর নিচের নিতে হচ্ছে কি, নিউট্রন। আর এই চতে হচ্ছে স্যাডউইক, চতে হচ্ছে কি, স্যাডউইক। তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন বা স্থায়ী মূল কণিকা আবিষ্কারকের নাম কিভাবে মনে রাখবো? ইট পরে নিচেই, ইটে হচ্ছে ইলেকট্রন, টতে হচ্ছে থমসন, আর পরে পতে হচ্ছে প্রোটন, রে হচ্ছে রাদারফোর্ড, নিতে হচ্ছে নিউট্রন, চ্যাতে হচ্ছে স্যাডউইক। আমার মনে হয় এতটুকু বুঝাইতে পেরেছি। ওকে, তাহলে আমি এটা মুছে ফেলি। অসম্ভব পরিশ্রম করতে হবে ভাইয়া, পড়ালেখার বিকল্প কোনো শর্টকাট ওয়ে নাই। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এখান থেকে কোশ্চেন আউট। হ্যাঁ, তুমি লিখতে পারো কিউ ও, কোশ্চেন আউট আসবে, না আসার কোনো সম্ভাবনা নাই, সকল বারই আসে, প্রত্যেকবারই আসে। হ্যাঁ, অবশ্যই আসবে। সেটা হচ্ছে আমরা কিভাবে একটা অ্যাটমের ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এগুলো আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, তো দেখো, এই এক্স, এইটা যদি একটা মৌল হয়, এক্স যদি কি হয়, একটা মৌল হয়, যে কোনো মৌলের এইখানে কি থাকে ভাইয়া, ভর সংখ্যা। কি থাকে, ভর সংখ্যা। এইখানে থাকে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এখানে থেকে প্লাস মাইনাস চার্জ, আর এখানে থাকে পরমাণুর সংখ্যা। এখানে থাকে পরমাণুর সংখ্যা। তো এখান থেকে আমাদের ক নাম্বারের জন্য এসে থাকে, এই যে এখন যে টপিকসটা বলছি, এটা তোমার 9-10 স্টুডেন্টদের কাজে লাগবে, ইন্টারমিডিয়েট কাজে লাগবে, অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে। ভর সংখ্যা কাকে বলা হয়? যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয়? প্রোটন যোগ নিউট্রন এর সমষ্টিকে কি বলা হয় বলো ভাইয়া? প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? যে কোনো পরমাণুর শুধুমাত্র প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। আমি কি এতটুকু বুঝতে পেরেছি? আমাকে এখান থেকে চাইবে হচ্ছে মেনলি হচ্ছে নিউট্রন নাম্বার আর হচ্ছে ইলেকট্রন নাম্বার, এই দুইটা আমাদেরকে বের করতে বলে সব সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। পারমাণবিক সংখ্যা কখনো বের করতে বলে না। আচ্ছা, তো আমরা জানি কি ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে শুধুমাত্র প্রোটন সংখ্যা। তাহলে এখান থেকে যদি আমি প্রোটন বাদ দিয়ে দেই, প্রোটন প্রোটন কাটাকাটি করে থাকলো কি বলো, শুধু তো শুধুমাত্র থাকলো নিউটন নাম্বার। আমার মনে হয় আমি এতটুকু বুঝাইতে পারছি। কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকার কথা নয়। আচ্ছা, তো এখন আমার লাগবে কি ইলেকট্রন সংখ্যা। ভাই ইলেকট্রন সংখ্যা বের করার সিস্টেমটা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস মাইনাস চার্জ। তো চার যদি প্লাস হয় তাহলে মাইনাস করতে হবে, চার যদি মাইনাস হয় তাহলে কি করে ফেলতে হবে? প্লাস করে ফেলতে হবে। এই ঝামেলা শেষ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নির্ণয় করার সিস্টেম। এখান থেকে আমরা চাইলেই কিছু কোশ্চেন সলভ করব, এবং এটা আমাদের অ্যাডমিশন টেস্ট হোক, ইন্টারমিডিয়েট পরীক্ষা হোক, সকল ক্ষেত্রেই কাজে লাগবে। তো দেখো আমরা কিছু প্রবলেম এখন সলভ করি। সাপোজ ম্যাগনেসিয়াম 24 12 + 2,
বললো এই মৌলের ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আমাকে বের করতে বললো। তো ভাই আমরা প্রথমেই কি জানি, এইটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা সমান কি বলো, প্রোটন যোগ নিউট্রন, ব্যাস। তো আর এই যে এখানে কি আছে, পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা সমান কি, প্রোটন সংখ্যা। তো তাহলে এই প্রোটন যদি আমি এখান থেকে বিয়োগ করে ফেলে দেই, তাহলে ধাপ করে এখান থেকে কি আমি নিউট্রন সংখ্যা পেয়ে গেলাম, পালাম কিনা? তাহলে ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা কত বলো সবাই, কমেন্ট লিখে দাও তাড়াতাড়ি, যারা যারা পারো ধাপ করে লেখো। আচ্ছা কত হলো বলো, 24 মাইনাস 12, কত হলো 12। এটা হচ্ছে নিউট্রন সংখ্যা আর ম্যাগনেসিয়ামের। এখন আমাদেরকে শিখতে হবে ইলেকট্রন সংখ্যা। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা কি বলো, ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস মাইনাস চার্জ। প্রোটন সংখ্যা প্লাস মাইনাস চার্জ। আচ্ছা তো চার্জ যদি প্লাস হয় তাহলে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে কি করতে হবে, প্লাস করতে হবে। দেখো তো ম্যাগনেসিয়ামের কি প্লাস আছে নাকি মাইনাস আছে, অবশ্যই প্লাস আছে। তাহলে আমি এখান থেকে কি করে ফেলবো, মাইনাস করে ফেলবো। ইলেকট্রন সংখ্যা সমান, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রোটন সংখ্যা কত আছে বলো তো ভাইয়া, প্রোটন সংখ্যা হচ্ছে 12, 12 বিয়োগ 2 করলে কত হলো 10। সুতরাং আমরা কি শিখলাম, ম্যাগনেসিয়ামের নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা হচ্ছে 12, প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 12, ইলেকট্রন সংখ্যা কত 10। আমার মনে হয় আমি এতটুকু বুঝাইতে পারছি। ওকে, আচ্ছা আমরা আরো কিছু কোশ্চেন সলভ করে থাকি। সাপোজ ক্লোরিন 35 17 -1, তোমার বললো এই ক্লোরিনের ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করো। আচ্ছা তো ক্লোরিনের আমরা কি বের করতে পারি, প্রথমে হচ্ছে ইলেকট্রন প্রোটন সংখ্যা বের করতে পারি। প্রোটন সংখ্যা তো একদম নিচে যা দেওয়া থাকবে সেটাই প্রোটন সংখ্যা, কত বলো তো 17 হচ্ছে ক্লোরিনের প্রোটন সংখ্যা। এখন যদি আমাকে ইলেকট্রন সংখ্যা বের করতে বলে ভাইয়া, ইলেকট্রন সংখ্যার সূত্র কি, প্রোটন সংখ্যা প্লাস মাইনাস চার্জ। চার্জ যদি প্লাস থাকে মাইনাস করতে হবে, মাইনাস থাকলে কি করতে হবে, প্লাস করতে হবে। তো প্রোটন এখানে কয়টা আছে বলো, প্রোটন আছে 17টা। চার্জ কি, এই যে একটা মাইনাস আছে না, এই জন্য এটা প্লাস করে ফেলতে হবে, কত হয়ে গেল 18। কোনো প্রবলেম আছে নাই, ভীষণ মজা না? ওকে, এখন আসো আমার নিউটন সংখ্যা। তো নিউটন সংখ্যা সমান আমরা কি জানি, নিউটন সংখ্যা সমান হচ্ছে প্রোটন, নিউটন সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিও, বাদ দিলে কত হলো 18। এই তো নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা কত হয়ে গেল 18। আমার মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না। এখন যদি এখান থেকে কোশ্চেন কঠিন করে ফেলে, আমি যেবার ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দেই, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি, আমাদের সময় ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় সেম কোশ্চেনটা এসেছিল। সেটা হচ্ছে ফসফরাস 31, ফসফরাস 31 15 4 এর 10টি অণুর মধ্যে, 10টি অণুর মধ্যে নিউটন সংখ্যা হট। ভাইয়া এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে P4 এর 10টি অণুর মধ্যে কতটি নিউটন আছে। আমরা অপশনগুলো এরকম ছিল, দেখো অপশন প্রথমে ছিল 64, অপশন বি তে ছিল 160, অপশন সি তে ছিল 640, অপশন ডি তে ছিল 532। এর মধ্যে কোনটা হবে? তো এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটু ভালো মতো দেখি। এলো ফসফরাস 31 15 4 এর 10টি অণুর মধ্যে কতটি নিউটন আছে। ভাই দেখো এইখানে আমি কি দেখতে পারতেছি, আমাকে প্রথম হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে আমি লক্ষ্য করি, এইটা হচ্ছে একটা ফসফরাস পরমাণু, এইটা হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে দেখতেছি 60টা ফসফরাস পরমাণু মিলে কি হচ্ছে, একটা ফসফরাস অণু হচ্ছে। ঠিক এরকম 10টা অণুর মধ্যে আমার নিউটন সংখ্যা বের করতে বলছে। তো তাহলে আমি প্রথম কি করব, একটা পরমাণুর মধ্যে ফসফরাসের নিউটন বের করব। একটা পরমাণুর মধ্যে নিউটন আছে কয়টা, এই যে 31 থেকে 15 বাদ দিলে কত হলো বলো তো 16। তাহলে এরকম 60টার মধ্যে কত আছে, 16 গুণ 4 কত 64, এরকম 10টার মধ্যে কত আছে 640। আমার মনে হয় এই পর্যন্ত আমি ঠিকঠাক বুঝাইতে পারছি। ওকে, কোনো প্রবলেম আছে নাই? তাহলে আনসার কত হবে, এই যে 640। আমি আরো একটা শর্টকাট টেকনিক, আমার তো লাগবে এমসিকিউ, এটা কখনো সিকিউতে আসে না, 1 মার্কের জন্য আসে। তো 1 মার্কের জন্য আসলে আমার উপায় কি, আমি যেভাবেই হোক না কেন সে শর্টকাট শিখি আর মূল নিয়ে পারি, যেন আমি টাইম সেভ করে আনসারটা করতে পারি। তো এখন আমি তোমাদের খুব দ্রুত একটা ফর্মুলা শিখা দেই। দেখো এই টাইপের কোন কম্পাউন্ডের ক্ষেত্রে তো ভর সংখ্যাকে কি বলা হয় ভাইয়া, ভর সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা তো সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আনসার করবা কেমনে, এ মাইনাস জেড ইন্টু পরমাণুর সংখ্যা ইন্টু অণুর সংখ্যা। আচ্ছা তো এটার ক্ষেত্রে লক্ষ্য করো, পরমাণু আছে, এই পরমাণুর ভর সংখ্যা কত বলো তো 31, পারমাণবিক সংখ্যা কত 15, গুণন পরমাণুর সংখ্যা কয়টা 4টা, অণুর সংখ্যা কয়টা 10টা, গুণ করো কত হচ্ছে 640। আমার মনে হয় এটা বুঝতে পারছো। তো আজ এ পর্যন্তই, আর নয় আমার চ্যানেলটা এখনো যারা
সাবস্ক্রাইব করতে পারোনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও হলে পরবর্তীতে আমাদের যে কোনো ভিডিও এখানে আপলোড হলে তোমরা সাথে থাকতে পারো। আজ আর নয়, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে রসায়ন ভীতি দূর করার জন্য। ততক্ষণ ভালো থেকো সকলে, ধন্যবাদ।